এই গল্প হলো একটা সাহসী পুলিশ অফিসার শিবাংশের। শিবাংশের বাবা কাশী অনেক গরিব ছিল। ওনার শুধু একটাই স্বপ্ন ছিল যে ওনার ছেলে শিবাংশ একটা সৎ আর সাহসী পুলিশ অফিসার হোক। তাই জন্যে কাশী দিন রাত ফ্যাক্টরিতে পরিশ্রম করত। নিজের ছেলের পড়াশোনার জন্য পয়সা জমাচ্ছিল। ওর শরীর খারাপ হওয়া সত্ত্বেও রোজ ফ্যাক্টরিতে কাজ করতে যেত। এই দেখে ওনার বউ বলল, হ্যাঁ গো, শুনছো? আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। তোমার এত জ্বর, আজ অন্তত ফ্যাক্টরিতে যেও না। তো কাশী বলল, না, যদি আমি না গেলাম তো আজকে আমার মাইনেটা কাটা হবে। আর শিবাংশের পরীক্ষা আসছে, আর পরীক্ষার ফিসটাও জোগাড় করতে হবে। তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। একবার আমার ছেলে পুলিশ অফিসার হয়ে যাক, তারপর আমি আরাম করব। এইটা বলে কাশী ফ্যাক্টরি চলে গেল। ওইদিকে শিবাংশের বাবা ফ্যাক্টরিতে দিন রাত পরিশ্রম করত। এই নে শিবাংশ, তোর কোচিং এর ফিস। তোর পুলিশের ভর্তির পরীক্ষা আসছে না, পয়সার তুই একদম চিন্তা করিস না। তো শিবাংশ বলল, থ্যাংক ইউ ড্যাড। শিবাংশ মিথ্যে কথা বলে নিজের বাবার দেওয়া পয়সা দিয়ে নিজের বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে গেল। শিবাংশের বন্ধুরা বলল, ভাই তোর বাবা তো খুব ভালো, তো তোর আনন্দ ফুর্তি হাত খরচার জন্য অনেক পয়সা দেয়। আর এইদিকে আমার বাবা, যার কাছে এত টাকা থাকতেও তাও সব সময় পয়সা বাঁচানোর জ্ঞান দেয়, বলে পয়সা খুব পরিশ্রম করে রোজগার করতে হয়। আমার বাবাও তোর বাবার মতন হলে ভালো হতো রে, তুই অনেক ভাগ্যবান। তো শিবাংশ বলল, হ্যাঁ সে তো ঠিক। একদিন শিবাংশ অনেক রাত্রে সিনেমা দেখে বাড়ি ফিরল, যেখানে সে লুকিয়ে নিজের বাবা মার কথা শুনল। শিবাংশের মা বলল, শোনো, আজ থেকে তুমি ওই ফ্যাক্টরিতে আর কাজ করবে না। আজ তো বাড়াবাড়ি হয়ে গেছে। ওই লোকেরা তোমাকে চোর বলে এত অপমান করলো, হাতও উঠিয়েছে। ব্যাস, অনেক হয়ে গেছে। আমি শিবাংশকে সব সত্যি কথা বলে দেব যে ওর বাবা পয়সার জন্য কত অসুবিধা ভোগ করছে। তো কাশী বলল, না, যতদিন আমার ছেলে পুলিশ অফিসার হয়ে যাচ্ছে না, তুমি ওকে কিচ্ছু বলবে না। সে অনেক বুদ্ধিমান, আমার ওর উপরে পুরো ভরসা আছে। আর এটা ছোট মোটো আঘাত, তুমি অত চিন্তা করো না। ব্যাস একবার শিবাংশ পুলিশ অফিসার হয়ে যাক, তারপর আমি সবাইকে গর্ব করে বলতে পারবো যে আমি এক সৎ পুলিশ অফিসারের বাবা। চলো তুমি খাবার বাড়ো, শিবাংশ এক্ষুনি এসে যাবে। নিজের বাবার দুঃখ আর আসল কথা জেনে শিবাংশ অনেক দুঃখ পেল। ও নিজের ভুল বুঝতে পারল। সে রাতভর নিজের ঘরে কাঁদতে থাকলো। ও এইটা সংকল্প নিল যে এখন থেকে সে নিজের বাবার জায়গায় কাজ করবে। ও দিনরাত পরিশ্রম করে নিজের বাবার স্বপ্নকে পূরণ করবে। পরের দিন যখন কাশী কাজে পৌঁছালো, তো ওখানের ম্যানেজার ওকে ঢুকতে দিল না আর চাকরির থেকে বের করে দিল। কাশী বলল, ম্যানেজার সাহেব, যদি আমি কাজ না করলাম তো আমার ছেলেকে পুলিশে ভর্তি করার স্বপ্ন আমার অর্ধেক রয়ে যাবে। আমার উপরে দয়া করুন। তো ম্যানেজার বলল, একটা চোরের ছেলে পুলিশ, চল বেরো এখান থেকে। তো কাশী বলল, বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। কাশী মন খারাপ করে বাড়ি ফিরছিল, চিন্তায় ছিল সে। তখনই শিবাংশ বাড়ি এসে বলল, বাবা, আমার নিজের কোচিংয়ে চাকরি হয়ে গেছে, আর আমার পরীক্ষা অবধি আমার কোনো ফিসও লাগবে না। এখন তোমার আমার ফিস নিয়ে এত চিন্তা করতে হবে না। এইটা শুনে কাশী অনেক খুশি হলো আর নিজের ছেলেকে গলায় জড়িয়ে ধরলো। কিন্তু শিবাংশ নিজের বাবাকে মিথ্যে কথা বলেছিল, কেননা এখন শিবাংশ কম্পিউটারের দোকানে পার্ট টাইম চাকরি করতে লাগলো আর বাকি সময়টা সে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। আর বাকি পয়সা নিজের মাকে বাড়ির খরচার জন্য দিতে লাগলো। এইসব দেখে কাশীর চিন্তা দূর হয়ে গেল। আস্তে আস্তে সময় পেরোলো আর শিবাংশের পরিশ্রম ফল পেল। শিবাংশ অনেক পরিশ্রম করে পুলিশের চাকরি পাশ করেছিল আর নিজের বাবাকে খুশি করার জন্য সে হঠাৎ পুলিশের ড্রেস পরে ওনার সামনে দাঁড়িয়ে গেল। নিজের ছেলেকে পুলিশের ড্রেসে দেখে কাশীর চোখে জল থামছিল না। শিবাংশ নিজের টুপি খুলে ওনার বাবার মাথায় পরিয়ে দিল। কাশী বলল, শেষমেশে আমার ছেলে পরিশ্রমের ফল পেলই। তো শিবাংশ বলল, না বাবা, এটা তো তোমার পরিশ্রমের ফল যে আমি এটা করতে পারলাম। শিবাংশ ভেজা চোখে খুশিতে নিজের বাবাকে গলায় জড়িয়ে ধরল। আর শেষে সব ফ্যাক্টরির লোকেরা এইটা জেনে অবাক হয়ে গেল যে কাশী ওইটা করে দেখালো যেটা সে বলেছিল। আর আজ ফ্যাক্টরির লোকেরাই কাশীকে স্যালিউট করলো। এই জন্যে বলে, যদি আপনি নিজের কাজ পুরো সত্যভাবে করেন তো কোনো সমস্যাই আপনার স্বপ্নকে পুরো করার জন্য আটকাতে পারবে না। এই জন্য বলে, যেখানে পরিশ্রম আছে সেখানে ফলও আছে। রতন সিং আজ আনন্দতে মেতে উঠেছিল। আজ ভারতীয় মিলিটারি থেকে তার সিলেকশন লেটার এসে গেছিল, সব আয়োজনও হয়ে গেছিল। রতন সিং বাবা মায়ের পা ছুলো আর বাবা বললেন, বাবা যাও, ভারত মায়ের রক্ষা করো।
মঙ্গল হোক বাবা। নিজের আর নিজের কর্তব্যের খেয়াল রেখো। টিফিন দিয়েছি, তোর প্রিয় হালুয়াও আছে, সময় করে খেয়ে নিস। সেখানে বলার জন্য কেউ থাকবে না, তবু ওই মাকে মনে করে খাবারটা খেয়ে নিস। ঠিক আছে মা, আমি আসি। মা ছেলেকে জড়িয়ে ধরল, চোখে জল এসে গেল। মায়ের প্রথমবার ছেলের থেকে আলাদা হওয়া সহ্য হচ্ছিল না। তার বাবাও আবেগপূর্ণ হয়ে গেছিল। রতন নিজের ট্রেনিং পুরো করলো আর নিজের ডিউটিতে চলে গেল। আস্তে আস্তে 1 বছর হয়ে যায়। রতন ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। তার বাবা মা অনেক অপেক্ষায় ছিল। মা খাবারের সঙ্গে সঙ্গে হালুয়াও বানাচ্ছিল, তারপরে পুরো ঘরে ঝাড়ু দিচ্ছিল। একটাও নোংরা কাকড় পাথর থাকা উচিত না, আমার ছেলে আসছে। রতন যেই বাড়ি পৌঁছালো তো সবাই খুশিতে মেতে উঠল। আমার সোনা ছেলে এসে গেছে। রতন সবার জন্য উপহার নিয়ে এসেছিল। বাবা, হাত পা ধুয়ে নে, আগে খাবারটা তো খেয়ে নে। মা নিজের হাতে যখন খাবার খাওয়ালো তো রতন তৃপ্ত হয়ে গেল। মায়ের হাতে রুটিতে অনেক স্বাদ, অন্য খাবারে এই মজা কোথায়। এইভাবে হাসি খুশিতে রতনের ছুটি শেষ হয়ে যায় আর সে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। বাবা, এইবারে তোমার জন্য সোয়েটার আর মায়ের জন্য শল নিয়ে আসবো। রতন গিয়ে ডিউটিতে জয়েন করে নেয়। কিছু মাস চলে গেল। আজ মা আর বাবার সঙ্গে রতন কিছুক্ষণ কথা বলে আর বলল, মা, আমরা শ্রীনগর যাচ্ছি, সন্ধে অবধি পৌঁছে যাবো, তারপর কথা বলবো। সন্ধে হয়ে গেল কিন্তু ছেলের ফোন আসলো না। অনেকক্ষণ হয়ে গেল, রতনের এখনো ফোন আসলো না। বাবা বললেন, আমি ফোন তো করেছিলাম কিন্তু নেটওয়ার্ক ছিল না। বাবা যখন টিভি চালালো জঙ্গি হামলার নিউজ আসছিল। জঙ্গিদের আর সৈন্যদের মধ্যে যুদ্ধ চলছিল। যুদ্ধে 4টি জঙ্গিদের ভারতীয় সৈন্যরা মেরে ফেলেছিল। ভারত মায়ের 2টি সৈন্য শহীদ হয়ে যায়। রতনের মা নিজের ছেলের ফোনের অপেক্ষায় বারবার ফোন দেখছিল। তৃতীয় দিন, আজ রতনের জন্মদিন, আজ সে নিশ্চয়ই ফোন করবে। বাবা কিছু বললেন না, উনি ভিতরে চলে গেলেন। এর মধ্যে মিলিটারির এক গাড়ি আসে। বাবা দেখলেন তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। পতাকায় মোড়া নিজের ছেলেকে দেখে ওনার প্রাণ বেরিয়ে আসছিল। মা জোরে জোরে কাঁদতে থাকে আর অজ্ঞান হয়ে যায়। নিজের জন্মদিনে রতন সিং শহীদ হয়ে সামনে এসে গেল। তার জিনিসটা তার বাবাকে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে সৈন্যর বলাতে বাবা জিনিসগুলো দেখলো তো তাতে ওনার জন্য সোয়েটার আর মায়ের জন্য শাল ছিল। বাবা জোরে জোরে কাঁদতে থাকেন। ওনাদের সেই ছেলে আজ শেষ নিদ্রায় শুয়েছিল। পুরো গ্রাম জড়ো হয়ে গেছিল, সবাই দুঃখ পায়। এক ছেলে ভারত মায়ের জন্য শহীদ হয়ে গেল, কিন্তু তার বাবা মারা নিজের ছেলের উপরে গর্ব হওয়ার সঙ্গে সঙ্গে কখনো না ভুলতে পারা অসহ্য ব্যথা রয়ে গেল। তাই বন্ধুরা, এক সৈন্যকে সব সময় সম্মান করা উচিত, কেননা তারা শুধু আমাদের জন্যে হাসি মুখে নিজেদের সব কিছু দিয়ে দেয়। জয় হিন্দ, জয় ভারত। এই গল্পটা হলো এক সৈনিক আর তার ভালোবাসার। এক গ্রামে আমন নামে এক পরিশ্রমী ছেলে ছিল। আমনের বাবা সরকারি অফিসারের চাপরাশি ছিল, কিন্তু ও চাইতো ওর ছেলে আমন পড়াশুনো করে যেন ভালো চাকরি করে আর ওনার নাম উজ্জ্বল করে। আমনের ঠাকুরদা বিজয় সিং একজন সৈনিক ছিলেন। উনি সেখানে অনেক বীরত্বের কাজ করেছিলেন আর অনেক পদকও পেয়েছিলেন আর দেশের জন্য শহীদও হয়েছিলেন। আমন ওর ঠাকুরদার বীরত্বের কাহিনী শুনে খুব প্রভাবিত হয়েছিল। সবাই ওনার ঠাকুরদাকে খুব সম্মান করত। এই জন্য আমন ভেবেছিল ও বড় হয়ে সৈনিক হয়ে দেশের সেবা করবে আর বীরত্বের মেডেলও পাবে, যাতে ওর বাবারও সম্মান বাড়বে। আমন তাই কলেজে খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করছিল। আমনের ছোটবেলা থেকেই একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, গৌরী, যে আমনকে খুব ভালোবাসতো আর ওর খুব খেয়ালও রাখত। আমনও ওর সাথে খুব হাসি ঠাট্টা করত। আমনের পরিবারও গৌরীকে খুব পছন্দ করত। গৌরী আমনের জন্মদিনের জন্য নিজের হাতে বোনা সোয়েটার আর পায়েস নিয়ে আসে আর বলে, এই নে তোর উপহার। তখন আমন রাগাতে গিয়ে বলে, কেন আনিস তুই, যখন তুই গরম সোয়েটার বানাতেই পারিস না? এত ছোট সোয়েটার, যদি এর ভরসায় থাকি তাহলে কাশ্মীরের ঠান্ডাতে নিশ্চয় আমি মরেই যাব। আর এটা পায়েস, এত ঝাল, আরে এটা ঝাল না বিষ। তখন গৌরী বলে,
কত নাটক করিস তুই, দেখে নিস তোর বউ তো আমিই হব। তুই এখন যত পারিস নাটক কর, পরে এই ঝাল পায়েসই তোকে সারা জীবন খাওয়াবো। ও, তাহলে তো শহীদ হওয়ার পরে এই পায়েস থেকে আমি মুক্তি পাবো। কিন্তু গৌরী শান্তই থাকে আর উদাস হয়ে যায়। সময়ের সাথে সাথে আমনের কলেজের পড়াও শেষ হয়, আর ওর পরিবারকে রাজি করিয়ে ও সৈন্যদলে ভর্তি হয়ে যায়। আমনের চাকরি হতেই আমন আর গৌরীর খুব ধুমধাম করে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর কিছুদিন একসাথে থাকার পর বর্ডারে যুদ্ধ শুরু হলো, ফলে আমনের কাজে ফিরে যাওয়ার জন্য চিঠি আসে। আমাকে যেতে হবে, তুমি তোমার আর বাবার খেয়াল রেখো। কিন্তু এখনো তো তোমার ছুটি শেষ হয়নি। তখন আমন বলে, কিন্তু বর্ডারের অবস্থা ঠিক নয়, সবকিছু ঠিক হয়ে গেলেই আমি আবার ফিরে আসবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই করবা চৌথে আমি তোমার মুখ দেখেই ব্রত উদযাপন করব। তখন আমন বলে, হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। চিঠি পেয়ে তখনই আমন বর্ডারে ফিরে যায়। কয়েক মাস পরে গৌরীর প্রথম করবা চৌথ আসে। আমন গৌরীর কাছে করবা চৌথে আসার কথা দিয়েছিল। গৌরী আমনের জন্য নতুন সোয়েটার বুনে রেখেছিল, আর ওর করবা চৌথের ব্রতও ছিল। আমন ফোনে বলেছিল যে ও ছুটি পেয়েছে আর ও আসছে। এই কারণে গৌরীর খুশির অন্ত ছিল না। আমনকে স্বাগত জানানোর সব ব্যবস্থা করে নিয়েছিল। আমনের বাবা মিষ্টি কিনতে দোকানে যায়। দোকানের টিভিতে উনি বর্ডারে হওয়া যুদ্ধের ব্যাপারে শোনেন, কিন্তু উনি নিশ্চিন্ত ছিলেন, কারণ ওনার ছেলে তো ফিরে আসছে। কিছুক্ষণ পর ওনার ফোনে একটা কল আসে। যেই উনি ফোনটা ধরেন, ওনার হাত থেকে মিষ্টি মাটিতে পড়ে যায়। এদিকে গৌরী সেজে গুছে আমনের অপেক্ষা করছিল। তখনই দরজায় বেল বাজে, আর যেই গৌরী খুশি হয়ে দরজা খুলতে যায়, তো কিছু সৈনিক আমনের মৃতদেহ পতাকায় ঢেকে দাঁড়িয়েছিল। এটা দেখে গৌরী যেন জীবন্ত শবদেহ হয়ে যায়। সবাই বিষাদাচ্ছন্ন হয়ে যায়। এক মুহূর্তে সব আনন্দ বিষাদে ছেয়ে যায়। সবার কেঁদে কেঁদে অস্থির অবস্থা হয়। উগ্রপন্থীদের সাথে লড়তে গিয়ে আজ ওদের একমাত্র ছেলে শহীদ হয়ে গিয়েছিল। সত্যি তো এটাই ছিল, আমন ছুটিই পায়নি। ও বাড়ির লোককে লুকিয়ে যুদ্ধে গিয়েছিল, আর নিজের সৈনিক বন্ধুদের থেকে কথা নিয়েছিল যাতে তারা কোনো রকম বিপদের কথা ওর বাড়িতে না জানায়। এসব শুনে আমনের বাবা আর গৌরীর চোখের জল থামছিলই না। আমনের বাবার নিজের ছেলের জন্য খুব গর্ব হয়। আমনের বীরত্বের জন্য অনেক মেডেলও ওকে দেওয়া হয়। এখন আমনের বাবা সবাইকে নিজের ছেলের বীরত্বের কাহিনী শোনান, আর ওর কথা মনে করে সব সময় লুকিয়ে কাঁদেন। আর গৌরীর বোনা শেষ সোয়েটার আমনের কখনোই আর পরা হয় না। এই জন্য বন্ধুরা, একজন সৈনিককে সব সময় সম্মান করা উচিত, কারণ ওরা শুধু আমাদের জন্য হাসি মুখে সবকিছু বলিদান করে। জয় হিন্দ, জয় ভারত।